সবাই মনোযোগ দিয়ে শুনো, যারা গার্জিয়ান আছেন তারাও শুনেন, সমস্যা নাই। এটা সবার জন্যই নলেজ বাড়বে, ভাল লাগবে। তোমরা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ? কঠিন একটা কবিতা, এত সহজ না, বাচ্চারা বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে, বাট আমি চেষ্টা করবো যাতে একদম পানির মতো সহজ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কয়েকটা কবিতা খুব বিখ্যাত হয়েছে, খুব বিখ্যাত, মানে সব কবিতা তো আর বিখ্যাত হয় না, কিছু কিছু কবিতা আছে এগুলা কখনই মারা যাবে না, কালজয়ী বলি আমরা, খুব বিখ্যাত, এগুলো আরো 100 বছর পরেও, 200-500 বছর পরেও বিখ্যাত থাকবে। এই কবিতাটা আমি ইচ্ছা করে সিলেক্ট করছি, 2 বিঘা জমি। কবিতাটা যাওয়ার আগে আমি কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। ভালো মানুষ হওয়ার জন্য কিছু জিনিস তোমাদের পৃথিবীতে জানতে হবে। ভালো মানুষ হওয়ার অনেকগুলা শর্ত আছে। তার প্রথম শর্ত হচ্ছে, আমরা অনেকের বাসায় মশা যেন না আসে এরকম নেট লাগাই। তোমরা কি এটা দেখেছো কখনো? ঢাকায় এই যে দেখো নেট, আমরা ঢাকায় বা চিটাগাঙে বড় বড় শহরে নেট লাগাই যাতে আমাদের মশা ঘরে না আসতে পারে, ঘরে যেন মশা এসে আমাদেরকে না কামড়ায়। এটা কি গরিব মানুষরা লাগায় না বড় লোকরা পয়সাওয়ালারা লাগায়? সবাই লাগায় স্যার। গরিবরা কিভাবে লাগাবে? এটা তো অনেক দাম। সাধারণত যারা টাকা পয়সা আছে, মোটামুটি ভালো চাকরি করে পয়সা আছে, ওরাই লাগায় এটা। এটা লাগাইলে তোমার ঘরে মশা আসলো না, তুমি বেঁচে গেলা। তাহলে মশাগুলা যায় কোথায়? গরিবের ঘরে স্যার। হ্যাঁ, এটা কে বলছে? হামিদ। গুড, কনগ্রেচুলেশন। এই যে সব বড় লোকরা পয়সাওয়ালারা যদি ঘরের ভিতরে মশার এই নেট লাগিয়ে দেয়, তাহলে মশাগুলো তো ঢুকতে পারবে না। মশা আবার বেশি উপরে উঠতে পারে না, 5 তলা 6 তলায় যেতে পারে না, মশা নিচেই থাকে। তখন এগুলো বাধ্য হইয়া কাদের বাসায় যায় জানো তো? এই যে এই লোকগুলোর বাসায় যায়। এই যে ছোট বাচ্চা, ওকে কামড় দিয়েছে, এখন ম্যালেরিয়া জ্বর হয়েছে, ডেঙ্গু জ্বর হয়েছে, বাচ্চাটাকে কামড়াচ্ছে। তাহলে কি দাঁড়াইলো? তোমার পয়সা আছে দেখে তুমি নেট লাগিয়ে দিলা, আর ওর পয়সা নাই দেখে সে বঞ্চিত হইলো। তার মানে তুমি কিন্তু এক ধরনের মস্তানি করলা। তোমার টাকা আছে দেখে তুমি মস্তানি করলা, মস্তানি করে মশাটাকে ঢুকতে দিলা না, কিন্তু মশাটাকে আরেকজনের বাসায় যাওয়ার জন্য তাকে উৎসাহিত করলা। এটা এক ধরনের তোমার জন্য ভালো কাজ, কিন্তু সমাজের অন্য 10 জনের জন্য কিন্তু এটা ভালো হইলো না। তাহলে আমার উচিত ছিল তাকে একটা মশারি কিনে দেওয়া, বা তার বাসায় যেন কয়েল থাকে সেই ব্যবস্থাটা করে দেওয়া। সেটা কিন্তু আমরা করতে পারি না। এখন ঢাকা শহরের মনে করো 1 কোটি গরিব লোকের বাসা আছে, আর 1 কোটি বড় লোকের বাসা আছে, পয়সাওয়ালাদের বাসা আছে। সবাই যদি বাসায় নেট লাগিয়ে দেয়, তাহলে সবগুলা মশা বাকি 1 কোটি গরিব মানুষকে কামড়াচ্ছে। তার যেহেতু পয়সা নাই, সে এই মশাটাকে আটকাতে পারছে না, সে কষ্ট করতেছে। তাহলে এটা এক ধরনের অন্যায়, কিন্তু খেয়াল করো ভালো করে। ঠিক এইভাবে ধরো অনেক অফিসে আমরা এরকম এসি লাগিয়ে দিই, হ্যাঁ, এসি লাগিয়ে আমরা কোট টোট পরে ভিতরে আরাম করে বসি। তো তোমার পয়সা আছে, তুমি এসি লাগিয়ে ঠান্ডা বাতাস খাচ্ছ, গরম বাতাসটা কোথায় যাচ্ছে? বাহিরে। বাইরে কার গায়ে যাচ্ছে? গরিবের গায়ে। গরিবের গায়ে যাচ্ছে, যারা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যাদের গাড়িতে এসি নাই, তাদের গায়ে কষ্টটা লাগতেছে। তার মানে তোমার পয়সা আছে দেখে তুমি জোর করে আরেকটা আরাম করলা, কিন্তু আমাকে কষ্ট দিলা। তুমি আরাম করো, তাতে আমার কোনো অসুবিধা নাই। তুমি 100 টাকা 1 কোটি টাকা খরচ করে আরাম করো, কিন্তু আমাকে কষ্ট দেওয়ার কি তোমার কোনো অধিকার আছে? না স্যার। নাই। তাইলে তুমি তুমি আরাম করো, তুমি গাড়ি চালাও, তুমি রকেট চালাও, তুমি বিমান চালাও, তুমি আরাম করে ঘরে থাকো, কিন্তু মশাগুলা যে তুমি আমাকে দিচ্ছ, গরমটাকে আমাকে দিচ্ছ, এই অধিকার তোমাকে কে দিয়েছে? কেউ দিয়েছে? দেয় নাই। তার মানে এটাও এক ধরনের অন্যায়। এখন তোমার গাড়ি আছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, পিপি পিপি করে আমার কান ফাটিয়ে দিচ্ছ। আমার গাড়ি নেই, আমার কান ফেটে যাচ্ছে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি গাড়ি চালাও, তুমি প্লেন চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু কানে শব্দ করে আমার কানের 12টা বাজাচ্ছ, এই অধিকার তো তোমাকে কেউ দেয় না। তাহলে এটাও এক ধরনের মস্তানি, শব্দ দূষণ। শব্দ দূষণ। এটাও কিন্তু একটা অন্যায়, কারণ তোমার পয়সা আছে, গাড়ি আছে, এই জন্য তুমি আমাকে কষ্টটা দিচ্ছ। এটা কিন্তু ঠিক না, হর্ন কম বাজাইতে হবে। এখন দেখো অনেক দেশ কি করে যুদ্ধ করে, মস্তানি করে, তার অনেক টাকা আছে, সে সিরিয়ায় অ্যাটাক করে, আফগানিস্তানে অ্যাটাক করে, ইরাকে অ্যাটাক করে। এটাও কিন্তু একটা মস্তানি। দেখো তুমি যাদের পাওয়ার আছে তারা কি করতেছে, এরকম যুদ্ধ বিগ্রহ করে পৃথিবীটা শেষ করে দিল। এটাও একটা অন্যায়। আবার মনে করো যারা ধনী দেশ, ফ্রান্স,
রাশিয়া, ইতালি, কানাডা, ইউকে, তারা দেখো কোটি কোটি টন কার্বন মনোক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে পৃথিবীর 12টা বাজাচ্ছে, আর আমাদের ক্ষতি করতেছে, সবার ক্ষতি করতেছে। ওরা কারো কথা শুনে না। ওজোন স্তর নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে আকাশে ওজোন হোল হচ্ছে, এদিকে আমাদের আল্ট্রাভায়োলেট আসতেছে, আমাদের পৃথিবীর ক্ষতি হচ্ছে, জলবায়ু চেঞ্জ হচ্ছে, বরফ গলে যাচ্ছে। এটাও একটা মস্তানি, এটাও কিন্তু গায়ের জোরে করতেছো, তুমি কারো কথা শুনতেছো না। ঠিক এইভাবে কিছু লোক আছে দেখবা মানুষের জমি দখল করে প্লট বানায়, ফ্ল্যাট বানায়, তুমি পেপারে প্রায় দেখবা, এদেরকে আমরা বলি ভূমিদস্যু। এই ভূমিদস্যুরা কি করে? ভূমিদস্যুরা এই জমি দখল করতেছে, মানুষের, গরিব মানুষকে অত্যাচার করতেছে, বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছে, জোর করে জমি দখল করতে। এটাও কিন্তু এক ধরনের মাস্তানি। হ্যাঁ, এটা হলো মস্তানি। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের মস্তানি গুলাকে খেয়াল করছে, যে সমাজে যারা দুই ধরনের লোক আছে, একটা হচ্ছে শোষিত আর একজন হচ্ছে শোষক। যাদের ক্ষমতা আছে ওরা গরিবদেরকে শোষণ করে, আর যাদের ক্ষমতা নাই ওরা অত্যাচারিত হয়, ওরা শোষিত হয়, কষ্ট পায়, অত্যাচারিত পয়সাওয়ালাদের মাধ্যমে, মস্তানদের মাধ্যমে, খারাপ লোকদের মাধ্যমে। উনি এই জিনিসগুলাকেই, এই সবগুলা বিষয়কেই এই কবিতার মধ্যে নিয়ে আসছে। যদিও কবিতাটা জমি নিয়ে, আসলে আমি এতক্ষণ যে ঘটনাগুলা বললাম সবকিছু কিন্তু একই রকম, সিস্টেমটা একই রকম। তো কবিতাটার নাম হচ্ছে 2 বিঘা জমি। এখন বিঘা বুঝতে হবে, বিঘা মানে কতটুক? 435 বর্গফুট জায়গা যদি হয়, বর্গফুট সবাই বুঝো তো, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে সেটাকে আমরা বলি বর্গফুট। মনে করো দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 20 ফুট, তাহলে এটা হবে 400 বর্গফুট। এরকম 435 বর্গফুট জায়গাকে আমরা বলি 1 শতাংশ। আর 1 কাঠা জায়গা হচ্ছে 720 বর্গফুট, আর 20 কাঠায় হচ্ছে 1 বিঘা। আর 20 কাঠা জায়গাকে যদি আমরা 1 বিঘা মানে হচ্ছে 14,400 বর্গফুট, তাহলে 2 বিঘা মানে হচ্ছে 28,800 বর্গফুট। অর্থাৎ তোমরা যে বাসায় সবাই থাকো, এরকম 28টা বাসার সমান জায়গা মনে করো মোটামুটি। আমরা ঢাকায় যে ফ্ল্যাটে থাকি, তাহলে 28টা বাসা যতটুক জায়গা নিবে, অতটুক জায়গাকে আমরা বলবো 2 বিঘা। এই কবিতাটার নাম হচ্ছে 2 বিঘা জমি। কবিতাটা যদিও জমি নিয়ে, কিন্তু আসলে এটা ওভারঅল পৃথিবীর মাস্তানি নিয়ে, যারা ক্ষমতাধর, পয়সাওয়ালা, যারা গরিবদেরকে টর্চার করে, ওদেরকে নিয়ে। একটা গরিব কৃষক, তার নাম হচ্ছে উপেন। এই লোকের 2 বিঘা জমি ছিল, এখন জমিদার বা বাবু অথবা বড় লোক যেভাবে বলো, সেটা দখল করতে চায়। এটা গরিব কৃষক উপেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা চিত্রা নামক একটা বই তোমাদেরকে পড়তে দিয়েছিলাম। চিত্রা বইয়ের কাব্যগ্রন্থের একটা কবিতা। এই বইটা 1896 সালে প্রকাশিত হয়, আজকে থেকে প্রায় 200 বছর, সরি 1996 হলো 100 বছর, তারপরে ধরো আরো 25 বছর, 125 বছর আগে মোটামুটি, তাই না? 21 সাল যেহেতু, 125 বছরের মতো সময়, 125 বছর আগের কবিতা এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে কি সুন্দর কবিতা হইতে পারে যেটা আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি বা বইয়ে আছে, না? রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন, তোমরা জানো, জোড়সাঁকো ঠাকুর বাড়িতে, এটা পশ্চিমবঙ্গ, কলকাতায়, ইন্ডিয়ায়। উনি মারা, উনার একটা ছদ্মনাম ছিল ভানু সিংহ ঠাকুর। উনি ছদ্মনামে লেখালেখি করতেন। এই উপেন, কবিতাটা শুরু হচ্ছে, তোমরা সবাই শুনো, আমি তো আর আবৃত্তি করতে পারি না ভালো, তাহি আছে যারা আবৃত্তি করো, আমাদেরকে একদিন শোনাবো। আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওখানে আবৃত্তি আছে, পাবো, ইউটিউবে অনেক আবৃত্তি পাওয়া যায় সুন্দর সুন্দর, ওটা তোমরা শুনবে। উপেন বলতেছে, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। উপেনের অনেক জমি ছিল, কিন্তু বিক্রি করতে করতে, ঋণ ধার দেনা হতে হতে, কৃষকদের কি হয়, ফসল যখন নষ্ট হয়, ধার দেনা হয়, তখন সে জমি বিক্রি করে। বা ধরো একটা অসুখে পড়লো, বাচ্চাটার অপারেশন হইলো, বউয়ের অপারেশন হইলো, লাখ লাখ টাকা লাগলো, তখন তো তার কিছু থাকে না, সে জমি বিক্রি করে দেয়। তোর আছেই তো জমি, ওটা দিয়ে সে চলে, সব জমি বিক্রি করলে তার তো আর কিছু থাকে না। লাস্টে 2 বিঘা জমি তার আছে। ভূমি মানে জমি, সম্পদ।
বলছে আমার যা ছিল সবই তো শেষ, মাত্র 2 বিঘা জমি আছে। এখন এই জমিদার বা বড় লোক বা রাজা, তুমি যেভাবে চিন্তা করো, উনি আসলে বুঝাচ্ছিল অত্যাচারী বড় লোক, পয়সাওয়ালা জমিদার, বাবু। কলকাতা বাবু বলতে বোঝানো হয় যারা বিত্তশালী ওদেরকে। এখন বাবু বলছে, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে, তোমার এই জমিটা আমি কিনে ফেলবো, বিক্রি করো, ওটা আমার চাই। উপেন তো মহা বিপদে পড়লো, সে কিভাবে চলবে যদি ওটা বিক্রি করে দেয়, খাবে কি? তখন উপেন উপেন বলছে, কহিলাম আমি, তুমি ভূস্বামী। ভূ মানে মাটি, স্বামী মানে মালিক। তুমি তো অনেক জমির মালিক, ভূমির অন্ত নাই, তোমার তো ভূমি শেষ নাই, তোমার তো জমি আর জমি, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা আছে। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। আমার যেটুক আছে এটা তো এত অল্প যে আমার এখানে কবর দেয়া যাবে এতটুক জায়গা, তুমি এটা কেন নিতে চাও? আমার আছেই অল্প একটু জমি, তোমার তো হাজার হাজার বিঘা, মনে করো এই লোকের কয়েক লক্ষ কোটি টাকা আছে, রূপেনের 100 টাকা আছে, তাইলে ওই কোটি টাকার কাছে 100 টাকা তো কিছুই না। তো বলছে চেয়ে দেখো বাবা, আমার তো এইটুকুই জমি আছে, যেটা মরলে হয়তো আমি কবর দিতে পারবা, এতটুক জায়গা আমার, সেটা তুমি নিয়ে নিতে চাচ্ছ? কবিতা বোঝার জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, ভালো করে প্রত্যেকটা বাংলা শব্দ বুঝতে হবে। কবিতাটা কি? কবিতা হচ্ছে কবি তার একটা জিনিস, একটা মনের ভাব, একটা ঘটনা কয়েকটা লাইনের ভিতর দিয়ে, ছন্দের মধ্য দিয়ে খুব সুন্দর করে বর্ণনা করে। উনি কবিতাটা লিখছে, মনে করো কিছু লাইন, আমার ব্যাখ্যা করতে লাগবে 2 ঘন্টা, তোমার বুঝতে লাগবে আরো 2 দিন। কবিতা হচ্ছে কবি সংক্ষেপে খুব সুন্দর করে একটা মাধ্যম, মনের ভাব প্রকাশ করা, যার মাধ্যমে আমরা এই একটা ঘটনাকে বর্ণনা করতে পারি। তো কবিতা বোঝার জন্য তোমার একটা ডিকশনারি লাগবে। আমি প্রথম লেকচার যখন দিয়েছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে বাংলা টু ইংলিশ ডিকশনারি বা ইংলিশ টু বাংলা ডিকশনারি লাগবে, এই শব্দগুলোর অর্থ আগে জেনে নিবা। আচ্ছা, বলছে চেয়ে দেখো আমার তো কিছুই নাই, 2 বিঘা জমি আছে, ও মরলে ওখানে আমি কবর নিব, অল্প জায়গা, ওটা তুমি নিতে চেও না। শুনি রাজা কহে, রাজা রাগ করছে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, তো আমি একটা বাগান করতেছি, পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। এ তোমার 2 বিঘা জমি যদি হয় তাহলে আমার বাগানটা দৈর্ঘ্য এবং প্রস্থে সমান হবে। একটা বাগান করেছি, বাগানটা এখনো 4 কোনা হয়নি, এটা যদি তোমার 2 বিঘা জমি আমি পাই, তাহলে আমার বাগানটা টানা টান টান হবে, মানে সুন্দর হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, এরকম হবে আর কি। মনে করো এইটা হচ্ছে জমিদারের জায়গা, এই যে আমাদের সবুজ কালারটা, আর এইটা হচ্ছে উপেনের জায়গা। জমিদারের জায়গাটা এরকম চারদিকে সমান সমান না, ও যদি লাল জায়গাটা নিয়ে নিতে পারে তাইলে এটা দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, একটা বর্গক্ষেত্র হবে। ওই কথাটা সে বলতেছে, যে পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। তোমার 2 বিঘা যদি আমি পাই তাহলে আমার জমিটা 4 কোনা হবে, খুব সুন্দর হবে আমার বাগানটা। বলছে ওটা দিতে হবে, ওটা আমাকে দিতেই হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, বক্ষ মানে বুক, পানি মানে হাত, বুকের মধ্যে হাত নিয়ে খুব কষ্ট করে বলতেছে, সজল চক্ষে মানে চোখের ভিতরে পানি চলে আসছে, করুণ রক্ষে গরিবের ভিটাখানি, বলছে আমার এই ভিটাখানি রক্ষা করেন। ও কান্না করতেছে, আর হাত বুকে নিয়ে কান্না করতেছে, বলতেছে না আমার জায়গাটা নিয়ে না, আমার ভিটাটা নিয়ে না, আমি থাকবো কোথায়, খাবো কি? তো রাজা তো খুব রাগ করতেছে, বুঝতেছো না? তখন চিন্তা করতেছে, সপ্ত পুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। 7 পুরুষ, তুমি, তোমার বাবা, তোমার দাদা, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে 7 পুরুষ এই মাটিতে ঘুমাচ্ছে এখানে। খাওয়া, এই গ্রামের মানুষ কি করে, আমরা শহরের মানুষ কি করি, ধরো কেউ ঢাকায় থাকি, কেউ চিটাং এ থাকি, কেউ রাজশাহী থাকি, কেউ আমেরিকা চলে যায়। গ্রামের মানুষ দেখবা বাপ দাদা, বড় বাপ সবাই একই জায়গায় থাকে, ওখানেই তারা জন্মাচ্ছে, ওখানেই মরতেছে, ওখানেই কবর হচ্ছে। তো চিন্তা করতেছে আমার 7 পুরুষ এই মাটি, এই সোনার মাটি, সোনার টুকরা মাটি, সোনার বাড়া মানে সোনার টুকরা মাটি, এখানেই মানুষ হয়েছে, এখানেই তারা ঘুমাচ্ছে, এখানেই কবর হয়েছে। আর আমি গরিব দেখে দৈন্যের দায়ে, অর্থাৎ গরিব হয়েছি বলে বেচে বেচে দিব, বিক্রি করে দিব। সে মায়ে, মা মানে মাটি, এখানে মা বলতে সে মাটি বোঝাচ্ছে, বলছে দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া
লক্ষ্মী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একজন দেবতা, দেবী, যিনি উপকার করেন। মানে লক্ষ্মী ছাড়া বলতে আমরা বুঝাই যে অর্থাৎ হতভাগ্য, দুর্ভাগা, অর্থাৎ দেবী তাকে ভালো ভাগ্য দেননি। এত বলছে আমি যদি এই টাকার লোভে যদি আমি গরিব দেখে জমিটা বিক্রি করে দেই, তাহলে আমি কি লক্ষ্মী ছাড়া হয়ে যাব না? লক্ষ্মী দেবী লক্ষ্মী তো আমাকে আর আদর করবে না, আমাকে তো ভালো কপাল দিবেন, আমার ভালো হবে না। চিন্তায় পড়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে দেখো, আখি করে লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। যখন উপেন এগুলা করতেছে তখন রাজা চোখ টোক লাল হয়ে গেছে রাগে, চুপচাপ ক্ষণকাল মানে অল্প সময় চুপ করে আছে। মস্তান যদি চুপ করে থাকে তার মানে কিন্তু খুব খারাপ। হ্যাঁ, কোনো মাস্তান খুন খারাপি করে যদি চুপ করে থাকে তাহলে মনে করবা যে পরে সে একটা কঠিন অ্যাকশন নেবে। কহিলেন শেষে ক্রূর হাসি এসে, আচ্ছা সে দেখা যাবে। ক্রূর হাসি মানে ভর্ৎসনা করা, হ্যাঁ, অনেকটা টিটকারি মারছে আর কি। দেখা যাবে, দেখি তুই কি করিস, তোকে আমি দেখে ছাড়বো, এরকম একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা দেখে নিবো তোকে। ওগুলো চামচা না, জমিদারের চামচা। হ্যাঁ, মস্তান। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। জমি নিয়ে গেছেন, কি করবে? 1.5 মাস হয়ে গেছে, মাস দেড়ে মানে 1.5 মাস হয়ে গেল। ভিটে মাটি ছেড়ে দিল, বাহির হইনু, হইনু মানে হইলাম, হলাম পথে, বাড়িঘর ছেড়ে রাস্তায় হাঁটা শুরু করলো। করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। ডিক্রি মানে হচ্ছে কোর্টের আদেশ বা আইনের একটা বিষয়, অর্থাৎ তাকে মিথ্যা দেনা, অর্থাৎ কোর্টে গিয়ে ওই জমিদার হয়তো বলছে যে আমার কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নিচ্ছে, এখন ধার শোধ করে না, আমার টাকা দিচ্ছে না এই বদমাইশ, আমাকে জমিটা লিখে দেন। এরকম একটা কাজ সে, এই রাজা করলো আর কি। তাকে মানে মিথ্যা দেনা, তার মানে সে বলতেছে যে আমার কাছ থেকে টাকা লোন নিছিল, শোধ করেনি, আরামজাদা বদমাইশ, ও টাকা দিতে পারতেছে না, ওর জমি দিয়ে দেন আমারে। এরকম করে সে মানে এই তোমার জায়গাটা নিয়ে নিল আর কি, মস্তানি করে। এখন সে চিন্তা করতেছে আর বলতেছে, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। ভুরি ভুরি মানে অনেক, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। এখানে এই লাইন দুটা খুব বিখ্যাত দুইটা লাইন, একটু ভালো করে বুঝতে হবে। এই পৃথিবীতে তুমি দেখবা যার যত আছে সে তার চেয়ে বেশি চায়। মানুষের কখনো চাওয়ার শেষ থাকে না। যার একটা গাড়ি আছে 2টা গাড়ি চাই, যার 2টা গাড়ি আছে কয় হেলিকপ্টার চাই, যার হেলিকপ্টার আছে কয় রকেট চাই, যার মনে করো সিলেটে বাড়ি আছে সে বলে ঢাকায় বাড়ি চাই, ঢাকায় বাড়ি থাকলে বলে গুলশানে চাই, গুলশানে বাড়ি থাকলে সে কানাডায় চাই। মানুষের মানে সীমাহীন চাওয়া। মানুষের কখনোই মানে ক্ষুধা মিটে না মনের, আরো চাই আরো চাই আরো চাই। তো বলছে এই জগতে হায় সেই বেশি চায়, যার বেশি আছে সে বেশি চায়। গরিব মানুষ খুব একটা চায় না, কারণ ওর অত দরকার নাই। যার যার বেশি আছে, যার 1 কোটি টাকা আছে সে 100 কোটি টাকা চায়, যার 100 কোটি আছে 1000 কোটি, তার মানে সীমা নাই। মরার আগ পর্যন্ত সে চাইতেই থাকে চাইতেই থাকে, ভুরি ভুরি মানে অনেক। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। রাজা যারা যারা জমিদার পয়সাওয়ালা, ওরা কি করে আসলে গরিবের ধন চুরি করে করেই এক সময় এইরকম মস্তানি করে দখল করে এরা মানুষকে ঠকিয়ে যান। 1941 সালে 80 বছর বয়সে কলকাতাতেই মারা যান। তার মানে বুঝাচ্ছে যে বড় লোকরা বেশিরভাগ সময়ই অন্যায়ভাবে গরিবকে শোষণ করে, কাঙালের ধন চুরি করে এই কোটি কোটি টাকা আয় করে। আর রাজার হস্ত তার মানে বুঝাচ্ছে পাওয়ারফুল হাত, যে হাতে ক্ষমতা আছে, মস্তানি আছে, শক্তি আছে, ওইরকম মানুষ সমাজের এই গরিব মানুষদের ধন সম্পদ লুট করে কোটিপতি হয়, আরো টাকা চায় সে। তারপরে সে কি করলো? মনে ভাবিলাম, সে মনে মনে ভাবছে, মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। মোহ মানে হচ্ছে আচ্ছন্ন, কোনো বিষয়ের প্রতি তোমার যদি লোভ থাকে, বলছে আল্লাহ তাআলা আমাকে মনে হয় একটা যে ছোটখাটো মোহ মানে মায়া, সম্পদের মায়ায় আমাকে মনে হয় আটকে রাখবে না। মোহ গর্ত বলতে বোঝাচ্ছে খারাপ, গর্ত এখানে খারাপ সেন্সে বলা হচ্ছে। অর্থাৎ মানুষ কি করে
সম্পদের লোভ, লোভের একটা গর্ত, ওই গর্তে পড়লে আর উঠতে পারে না। হ্যাঁ, তার মোহ মানে আরো চাই, আরো চাই। ওই লোভ যখন তাকে পেয়ে বসে গর্তের মধ্যে সে পড়ে, জীব মরার আগে সে ওখান থেকে বের হইতে পারে না, আরো চাই। তো বলছে ভালোই হইলো, ভগবান আমাকে এই মোহ থেকে বের করে দিল। আর কি হলো, বিশ্ব নিখিল দিল, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। খুব সুন্দর 2টা লাইন, শুনো ভালো করে। বলছে যে তুমি মনে করো তোমার 2 বিঘা জমি, তুমি যদি আজীবন ওটা নিয়ে পড়ে থাকো, তাহলে পৃথিবীটা তো তুমি দেখতে পারলা না। ওর ভালোই হইলো, ওর জমিদার সব বাড়িঘর নিয়ে গেল, এখন সে কি করতেছে, ঢাকা, চিটাগাং, রাজশাহী, ইন্ডিয়া, রাশিয়া ঘুরে বেড়াচ্ছে। দেখছে, আরে আল্লাহর দুনিয়া তো অনেক বড়, অনেক সুন্দর, এতদিন কোথায় ছিলাম, এই 2 বিঘা জায়গার ভিতরে একটা ঘরের ভিতরে, তো ভালোই হয়েছে। ভগবান আমাকে তো মোহে করতে রাখেই নাই, আর রাজা আমার 2 বিঘা নিচ্ছে, কিন্তু বিধাতা তো আমার পুরা বিশ্ব লিখে দিয়ে দিল, অর্থাৎ পুরা বিশ্বটা এখন আমার। তোমার মনে করো কোনো জায়গা নাই, তুমি যদি একটা নৌকা কিনে নদীর মধ্যে বাড়ি বানিয়ে থাকো, তোমার কেউ মারবে? কেউ কিন্তু মারবে না। খেয়াল করছো, আমি যদি একটা বড় লঞ্চ কিনে, একটা সুন্দর বাসা, আমি যদি ঢাকায় একটা বিল্ডিং না কিনে যদি একটা বড় লঞ্চ কিনে ফেলি, আর এই লঞ্চটা নিয়ে যদি আজকে কুষ্টিয়া, সুনামগঞ্জ, সিলেট, বরিশাল ঘুরি, আমার তো কেউ কিছু করবে না। তার মানে আল্লাহর পৃথিবীটা যেটা মানুষ দখল করতে পারলো না, মানুষ তো জায়গা দখল করতে পারে, নদী তো আর দখল করতে পারবে না, সাগর তো দখল করতে পারবে না, আকাশ তো দখল করতে পারবে না। তোর কাছে মনে হলো সবই তো আমার। তাহলে ভালোই হয়েছে, ভগবান আমার 2 বিঘা নিয়ে নিল, কিন্তু আমাকে পুরা বিশ্ব লিখে দিল। তো খুশি হইল, এবং সে সাধু হয়ে গেল, বুঝছো, সে সাধু হয়ে গেছে। সাধু বুঝো তো, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, আল্লাহ বিল্লাহ করবে, দুনিয়ার প্রতি কোনো লোভ থাকবে না, স্রষ্টার পিছনে শুধু স্রষ্টাকে খুঁজবে, আর কাউকে খুঁজবে না। সাধু হয়ে গেল। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে। এখন সন্ন্যাসী হয়ে সেই দেশ ওই দেশ ঘুরলো, হইয়া সাধুর শিষ্য। সাধু মানে হচ্ছে এই যে যারা আছে তার শিষ্য আর কি, ছাত্র হইলো, তার পিছে পিছে ঘুরলো। এরকম সাধু তো তোমরা দেখছো না, মাজারে দেখবা থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এরকম। শাহজালাল বাবার মাজারে দেখবা অনেক আছে, বিভিন্ন মাজারে থাকে এরকম, বা মন্দিরে থাকে, ওখানেই খায়, ওখানেই ঘুমায়, এই সময় ওখানে। ভয় করেছে দেখলে। হ্যাঁ, না না, ভয় পাওয়ার কিছু নাই, ওরা খুব ভালো মানুষ, খুব ভালো, ওরা তোমার ক্ষতি করবে না। দেখতে ভয় লাগে, কিন্তু ওরা পৃথিবীর কোনো লোভ লালসার মধ্যে নাই, ওরা ধন সম্পদ, টাকা পয়সা এগুলার ঊর্ধ্বে, তারা এই জীবনটাকে এনজয় করে। ওদের জীবনটা এরকম। অনেক সময় দেখবে চুলে জট থাকে। তারপরে বলছে কত হেরিলাম, হেরিলাম মানে দেখিলাম, মনোহর ধাম, এই পৃথিবী দেখলো না, তীর্থস্থান। ধাম মানে হচ্ছে তীর্থস্থান। তীর্থস্থান বুঝো তো, যেমন আমাদের কাবা শরীফ, এটা একটা তীর্থস্থান, যেখানে ধর্মীয় লোকরা যায়, মন্দির, গঙ্গা, আহ, তারপরে বড় বড় গির্জা, পেগোডা, বা ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে বড় বড়, এগুলাকে বলে ধাম। কত মনোরম দৃশ্য, ভালোই হইলো। এখন সে সে ঘুরতেছে বিভিন্ন মন্দির, মসজিদ, দুনিয়া জুড়ে সব বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, ভালোই আছে। ভূধরে সাগরে বিজনে নগরে, ভূধরে মানে পাহাড়ে, সাগরে, নির্জন জায়গায়, নগরে, সব জায়গায়, যখন যেখানে ভ্রমি, যখন যেখানে সে যায়, দেখে, ঘুরতেছে, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। এখন তুমি যেখানে জন্মেছো না, তোমার বাপ দাদার ভিটে মাটি, জন্মস্থান, তুমি পৃথিবীর যেখানেই যাও, সেটা কি ভুলতে পারবা? ভোলা যায়? না স্যার, ভোলা যায় না। এখন সে যতই বেড়াক, যতই ভ্রমণ করুক, আর মনের ভিতরে তো ওই জন্মস্থান, তার গ্রামের বাড়ি, তার জমি, এগুলা মাথার মধ্যে তার ঘুরতেছে, তার বারবার মনে পড়তেছে। কারণ মাটি হচ্ছে মায়ের মতো, তাই না? দেশ, মাটি, গ্রাম, এগুলো হচ্ছে মায়ের মতো। মাকে যেমন আমরা ভুলতে পারি না, সে তো ভুলতে পারতেছে না। সে বলতেছে যে তবু নিশি দিনে মানে দিন রাত, ভুলতে তো পারতেছি না। আমার এই যে 2 বিঘা জমি, আমার যে মাটি, আমার যে ভিটা ছিল, এটাকে তো আমি ভুলতে পারতেছি না। ভুলতে পারার তো কথা না, তাই না? তার মনের ভিতরে এটা জাগতেছে বারবার। হাটে মাঠে বাটে, হাটে মাঠে বাটে, বাটে মানে হচ্ছে পথ। হাটে মাঠে বাটে পথে এই মতো কাটে বছর 15-16। এই সন্ন্যাসী বেশে তার 15-16 বছর চলে গেছে। আর তো ভালো লাগে না, এখন আবার বাড়ির কথা মনে হচ্ছে। একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা। মানে হঠাৎ একদিন তার মাতৃভূমি মানুষকে টান দেয়, বুঝছো? তোমার জন্মভূমি
মাঝে মাঝে তোমাকে টানবে। যেমন আমি জন্মেছি মনে করো সুনামগঞ্জের একটা গ্রামে, মাঝে মাঝে আমার এরকম মনে হয় যে আমাকে কেউ সুতা দিয়ে টানতেছে ওখানে যাওয়ার জন্য। এটা খুব কঠিন একটা বিষয়, এটা সবাই উপলব্ধি করতে পারে কিনা আমি জানি না। মাঝে মাঝে আমাকে মনে হয় যে আমাকে ওই জায়গাটা সুতা দিয়ে টানতেছে ঘুড়ির মতো, নাটাইয়ের মতো, যে তুই আয় তুই আয়। মাটি টানে, মনের ভিতরে একটা টান অনুভূত হয়, ওই কথাটা বলতেছে। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই ভালো, এখানে দেশ মানে তার বাড়ি। তার খুব ইচ্ছা হলো যে আহারে ওই জায়গাটা আবার যাই, দেখে আসি তো কি অবস্থা আছে আমার জন্মভূমি, আমার মাটি, আমার বাড়ি। ওখানে গেল, হিন্দুরা কি করে দেখছো না, নমস্কার দেয়, বলে নমস্কার স্যার কেমন আছেন, আদাব নমস্কার। পূজা করা অনেকটা, দেখবা দেব দেবীর সামনে গিয়ে নমস্কার করে, নমো নমো করে। তো তার বাড়িতে সে মাটি তো মা, মাকে যেরকম আমরা নমস্কার করি বা সালাম করি, বলতেছে নমো নমো নমো, নমস্কার সুন্দরী মম জননী বঙ্গভূমি, হে আমার বাংলাদেশ, হে বঙ্গভূমি, তুমি আমার মা, তোমার মতো তো সুন্দরী কেউ নাই। গঙ্গার তীর, গঙ্গা মানে পদ্মা নদী, ইন্ডিয়াতে এটাকে বলে গঙ্গা। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। তার বাড়িটা হচ্ছে গঙ্গা নদীর পারে, সমীর মানে হচ্ছে বাতাস, স্নিগ্ধ সুন্দর। বলছে তোমার এই তীরে যে আমি জন্মেছি, এত সুন্দর বাতাস আমার জীবন জুড়িয়ে যায়। জন্মভূমিকে বলতেছে যে তোমার এখানে জন্ম হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ, আমি খুব খুশি যে তোমার বাতাস আকাশ এটা আমার জীবনকে সমৃদ্ধ করেছে, জুড়িয়ে দিয়েছে, আমার প্রাণ জুড়িয়ে দিয়েছে। বাড়িতে এসে মাটিটাকে সালাম করতেছে। অবারিত মাঠ, গগন ললাট, চুমে তব পদধূলি। অবারিত মানে খোলামেলা মাঠ, গগন ললাট আকাশটাকে সে কপালের মতো তুলনা করতেছে। আর পদধূলি পায়ের ধুলি সে চুমু খাচ্ছে। হ্যাঁ, তোমার পায়ের ধুলি আমি চুমি, এরকম চুমা খাচ্ছে, মানে তোমার ধুলা মাটিকে আমি চুমু খাচ্ছি। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। আশপাশ দিয়ে যখন যাচ্ছে তখন দেখলো যে কি সুন্দর গ্রাম, খুব শান্তি লাগতেছে, ছোট ছোট গ্রাম। অর্থাৎ তার যে মাতৃভূমি, তার যে জায়গা, সেই জায়গাটাকে সে আবার স্মরণ করতেছে। এত সুন্দর আকাশ, এত সুন্দর বাতাস, এত সুন্দর মাঠ, রাস্তা, ধুলাবালি, ছায়া, এত সুন্দর যে তার মনের ভিতরে এটা দোলা দিচ্ছে। আমাদের সবারই মনের ভিতরে দোলা দেয়। তুমি যখন গ্রামে যাও, জন্মস্থানে যাও, আমাদের দেশ তো খুব সুন্দর, তাই না? এত সুন্দর দেশ পৃথিবীতে নাই। আমি অনেকগুলা দেশ ভ্রমণ করছি, আমি পৃথিবীর অনেকগুলা দেশে গেছি তোমার, কিন্তু আমাদের দেশের মতো এমন সুন্দর দেশ আসলে দেখিনি আমি, এত সুন্দর। হম, মাতৃভূমির প্রতি সবারই আলাদা মোমো থাকে। মমতা থাকে। তারপরে কি বলছে দেখো, পল্লব ঘন, পল্লব মানে পাতা, ঘন ঘন পাতা, আম্র কানন আমের বাগান, রাখালের খেলা গেহ, রাখাল যেখানে খেলতো সেখানে ঘর, খেলা ঘর, ঘর মানে গেহ, গৃহ, গেহ, গৃহ এরকম বলে আর কি। খেলা গৃহ অনেক আগের কবিতা, তো তখন বাংলা শব্দগুলা আমরা যখন যেগুলো ইউজ করি অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পল্লব ঘন মানে ঘন ঘন পাতা, আম্র কানন আমের বাগান, রাখালের খেলা ঘর, খেলা ঘর যে ঘরে সে খেলতো, স্তব্ধ অতল, দিঘি কাজল নিশীথ শীতল স্নেহ। দিঘির জল এত সুন্দর কালো, শীতল স্নেহ মানে খুব ঠান্ডা স্নেহ মাখা, স্তব্ধ পরিবেশ, চুপচাপ, এই ছিল তার বাড়ি, তার এলাকা। সে আবার ফিরত আসছে। যখন যাচ্ছিল তখন দেখে যে একটা মেয়ে, গ্রামের বধূ, সে পানি নিয়ে যাচ্ছে। তখন সে বলতেছে, বুক ভরা ভরা মধু, বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে। বাংলার যে গ্রামের মহিলারা, যে বধূরা, এখানে বুক ভরা মধু বলতে বোঝানো হচ্ছে যে মায়া, ভালোবাসা। গ্রামের মানুষ সহজ সরল, মেয়েরা তো আরো সহজ সরল। এই গ্রামের বধূরা পানি নিয়ে যাচ্ছে, ওদের তো বুক ভরা ভালোবাসা আছে, মায়া আছে, ওর কাছে পানি খাবে আর কি। মা, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। ওকে দেখেও তো মনে হচ্ছে যে মা হিসাবে একটু ডাকি, মেয়ে হিসাবে একটু আদর করি। তার মন আনচান করতেছে এবং চোখ দিয়ে পানি আসতেছে এই সিনারিও দেখে, তাই না? এখানে মা বলতে আবার দেশও বুঝাচ্ছে, যে আমি আমার গ্রামে ফিরত আসছি, আমার মা, গ্রামকে, মাটিকে মা বলে রাখতে আমার খুব ইচ্ছা করতেছে। কবি তো যখন লিখে তখন আসলে এক এক সেন্সে লিখে, সবসময় উনি ভালো ভালো বলতে পারবেন উনি এখানে মা বলতে বুঝাচ্ছেন নাকি মেয়েটাকে বুঝাচ্ছেন। বাট কবিতার রূপক অর্থ থাকে, এক এক সময় এক এক ভাবে ব্যাখ্যা করা যায়। তোমরা এভাবে চিন্তা করো যে এখানে মা মানে মেয়ে, আবার মা মানে দেশ, তার বাড়ি, তার গ্রাম।
গ্রামে এসে তাকে মা বলে ডাকতে খুব ইচ্ছা করতেছে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। 2 দিন পর, প্রহর বুঝো তোমরা? প্রহর 3 ঘন্টায় হচ্ছে 1 প্রহর, দিনে হচ্ছে 4 প্রহর, রাতে হচ্ছে 4 প্রহর, 3 ঘন্টা হচ্ছে 1 প্রহর। রাতের সন্ধ্যাটাকে হচ্ছে প্রথম প্রহর, তারপরে মনে করো 6টা থেকে 9টা, এটা মনে করো রাত্রি প্রথম প্রহর, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা তৃতীয় প্রহর, 3টা থেকে 6টা চতুর্থ প্রহর, এরকম দিনের প্রহর আছে। তাহলে 2 দিন পরে দ্বিতীয় প্রহরে, মানে ধরো সকাল 6টা থেকে 9টা, যদি ধরো 9টা থেকে 12টা, ওই সময় দুপুরের কাছাকাছি সময় সে প্রবেশিনু মানে প্রবেশ করলাম, তার গ্রামে প্রবেশ করলো আর কি। হেঁটে হেঁটে আসছে তো অনেক দূর থেকে, ওই তার নিজের গ্রামের কাছে আসছে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, দক্ষিণ মানে ডান দিক, ডান দিকে কুমারদের বাড়ি যারা মাটির জিনিসপত্র বানায়, ডান দিকে রথতলা করি বামে। রথতলা, যেখানে হিন্দুদের রথ যাত্রা হয়, রথ পূজা হয়, ওই যে একটা গাড়িকে টেনে টেনে ওরা নিয়ে যায়, দেখছো কিনা? ছোটবেলা আমি দেখেছি। রথ পূজা বলে। রথতলা বাম দিকে, আর ডান দিকে হচ্ছে কুমোরদের বাড়ি, মাঝখান দিয়ে এসে যাচ্ছে আর কি, হেঁটে হেঁটে যাচ্ছে। এত সুন্দর কবিতা, এত সুন্দর করে উনি লিখছে, এত সুন্দর ছন্দ। আজকালকার কবিতা তো আমি পড়িও না, পড়তেও পারি না। কি কঠিন, কি সুন্দর তার ফিলোসফি, তোমার কথা, রুচি, বর্ণনা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন এত এত পাওয়ারফুল, এত। বাংলার দৃশ্য খুবই হ্যাঁ, মনোরম। রবীন্দ্রনাথ আচ্ছা, ঠাকুরের এত আচ্ছা, মেধা। ছন্দটা হ্যাঁ, মিলছে। হ্যাঁ, দেখো বাবা, এখন দেখো এখানে। তারপরে আমরা আসি, কি বলছি উনি শুনি একটু। আর তোমাদের ভালো লাগছে তো সবার? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার, অনেক ভেরি গুড, ভালো লাগছে। জি স্যার। ভেরি গুড। আমি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর কবিতা শোনাবো আজকে। ইচ্ছা করেই একটু মাঝারি কবিতা নিলাম, যেটা দেখি তোমাদের কাছে কঠিন লাগে না সহজ লাগে। যদি দেখি সহজ লাগে তাহলে আরো কঠিন কবিতা দিব, আর যদি দেখি কঠিন লাগে তাহলে একটু সহজ দিব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড একটা দেখে নিলাম। আচ্ছা, তারপরে দেখো, এখন সে ওই অনেক ছেলে মেয়ে কি করে, মার উপরে খুব রাগ করে না? মনে করো মা চলে গেছে, বা মার আর একটা বিয়ে হয়ে গেছে, মনে করো মার একটা বিয়ে হয়ে গেছে, তো মার উপরে খুব রাগ করে। অথবা ধরো মা তারে ভুলে গেছে, অথবা মা চলে গেছে অন্যদিকে, ছেড়ে চলে গেছে, তখন এই জমিটাকে সে মার সাথে তুলনা করে মার উপরে খুব রাগ করতেছে। বলছে, ধিক ধিক ওরে শতধিক তোরে, নীলাজ কুলোটা ভূমি। বলছে, ছি, তুমি এত খারাপ, এত অসৎ। কুলোটা মানে হচ্ছে অসৎ। তুমি মাটি, এই মাটি তুমি এত খারাপ। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। ও এসে দেখছে এই মাটির সাথে তো আমি চাষাবাদ করতাম, আমি এখানে খেতাম হাঁটতাম, তখন তো আমাকে খুব ভালোবাসছে। আর এই বেটা দখল করে নিয়ে গেলো, এখন তার হয়ে গেলো, আমাকে আর চিনিই না, ওই রাগ করলেন। কথা বুঝছো? মাটি তো তাকে চিনতেছে না, এখন মাটি তো তার, কারণ জমিদারের হয়ে গেল না, জমিদার তো কিনে ফেলছে। বলছে, তুমি এত অসভ্য, এত বেলাজ। আমি এখানে বড় হইলাম, আমার 7 পুরুষ ছিল, আমার দাদা বাবারা এখানে চাষ করছে, তখন তুমি আমাদের ছিল, আর এখন ওই জমিদারের হয়ে গেল, আমাকে চিনতেই পারতেছো না, তাই না? যখনই যাহার তখনই তাহার। হ্যাঁ, তোমাদের খেয়াল করো, তোমরা যারা ছোট ছোট মেয়েরা আছো, তোমাদের তো মনে হয় একজনের কাছে যদি আমরা বিয়ে দিই, হাজবেন্ড একজন হয়ে গেলো, তুমি তার। আবার যদি সেকেন্ড টাইম বিয়ে করো, আরেকজনের হয়ে গেল, থার্ড টাইম বিয়ে হলে আরেকজনের কাছে চলে গেল, তার মানে কি দাঁড়াইলো? তুমি তো আসলে কারো না। আজকে বাবার মেয়ে, কালকে আরেকজনের ওয়াইফ, পরশুদিন আরেকজনের মা। যখনই যাহার তখনই তাহার, তাই না? খেয়াল করছো? খুব সুন্দর কথা কিন্তু। যখনই, এটা হচ্ছে একজনের সাথে বিয়ে করবে তখন তার আরেকজনের সাথে ওরকম। হ্যাঁ, আর দিনে তো এখন করে একটা করে করবে। হ্যাঁ, তোমার মা যখন ছিল একজনের মেয়ে ছিল, তাই না? তোমার মা যখন ছিল আরেকজনের মেয়ে ছিল, তোমার বাবা যখন বিয়ে করলো, উনি মেয়েটা তোমার বাবার হয়ে গেল। ও তোমার বিয়ের পর তোমার জন্ম হইলো, এখন মাটা তোমার হয়ে গেল, তার মানে কি? মাটা যখন যার তখন তার। ছিল আরেকজনের মেয়ে, হয়ে গেল আর তোমার বাবার বউ, এখন হয়ে গেল তোমার মা। 2 দিন পরে যখন তোমার বিয়ে হবে, নাতিপুতি হবে, তখন নাতির দাদু হয়ে যাবে, নানি হয়ে যাবে। যখনই যাহার তখনই তাহার। ঠিক এরকম উনি একটা রাগ করছে, বলছে, তুমি কেমন মা? আমার মা তো ছিল, আমার জননী ছিল, এখন তুমি আমাকে চিনতে পারতেছো না, এখন আরেকজনের হয়ে গেলা। খুব রাগ করলো। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা। বলছে, তোমার কি মনে আছে, যবে মানে যখন তুমি একটা দরিদ্র মা ছিলা, অর্থাৎ আমার জমিটা তো গরিবের ছিল, তুমি তো দরিদ্র ছিলা। আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া
ফল ফুল শাক পাতা। আঁচল, মেয়েদের যে শাড়ির আঁচল, এটাতে ধরে রাখতে কি সে কত গরিব ছিল তখন, এখানে কি হতো শাক পাতা হয়তো, কচু শাক, ভোক্তা শাক বা এরকম ছোট ছোট কলমি শাক, এগুলো হয়তো ছোট ছোট ফুল হয়তো। তো বলতেছে আমি যখন গরিব ছিলাম তখন তুমি আমার মা ছিলে, দরিদ্র মা ছিলে, তাই না? আমার দরিদ্র মাতা ছিলে, তুমি আসলে এইসব ফুল ফাল শাক পাতা এগুলা করে রাখতে। আর এখন তুমি কি হইলা? আজ কোন রীতে কোন নিয়মে, রীতি মানে নিয়ম, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ। জমিদার তোমারে কিনে সাজসজ্জা করে তো সুন্দর করে বানিয়েছে, আর কোন নিয়মের কারণে তুমি আজকে এরকম চেঞ্জ হয়ে গেলা, তোমার বেশভূষা চেঞ্জ হয়ে গেল। ছিলা গরিব মানুষ, শাক পাতা আমাকে দিতে আমি খেতাম, আর এখন তুমি এরকম জমিদার, জমিটাকে বলতেছে তুমি এরকম একটা বেশভূষা ধরলা, এখন আমার তো ভালো লাগতেছে না। তোমার এখন 5 রঙা পাতা, আগে ছিল শাক পাতার, এখন হচ্ছে 5 রঙের পাতা, লাল নীল হলুদ সবুজ, অঞ্চলে গাঁথা, তোমার অঞ্চলে গেঁথে রাখতেছো, তার মানে তোমার বডিতে হচ্ছে পুষ্পে খচিত কেশ। চুল, কেশ মানে চুল, পুষ্প মানে ফুল। তার মানে ও বলতেছে আজকে তোমাকে জমিদার নিয়ে গেল, আমি গরিব ছিলাম দেখে আমার ভুলে গেলা, এখন তোমার কি সুন্দর ফুল ফল চতুর্দিকে হয়েছে, তুমি কত ধনী হয়ে গেছো মা, আমাকে ভুলে গেলে, আমি গরিব ছিলাম। আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা সুখহীন। আর এই জমি আমার মা, তোর জন্য আমি 16টা বছর দেশ বিদেশ ঘুরলাম। বিভাগী মানে বৈরাগী, রাস্তাঘাটে বৈরাগী হয়ে ঘুরলাম, বাড়ি ছিল না, আমার মনে কোনো সুখ ছিল না। তোমাকে যে রেখে আমি চলে গেলাম 16টা বছর, আমার খুব খারাপ লাগছে যে আমার মাকে আমি রেখে আসছি। মা হচ্ছে, মাটি হচ্ছে মা, মনে রাখবা, দেশ জন্মভূমি, আমার জন্মস্থান, এটা হচ্ছে মায়ের মতো, আমরা এই জন্য দেশকে মায়ের সাথে তুলনা করি। ও বলতেছে তুমি তুমি যে আমার মা, তোমাকে রেখে যে আমি চলে গেলাম, আমার কোনো সুখ ছিল না। হ্যাঁ, আমি তোর লাগি, মাকে তো তুই করি আমরা বলি না, মা তুই কেমন আছিস, তোর লাগি ফিরেছি বিভাগী, বৈরাগী, আমি আবার ফিরলাম, গৃহহারা সুখহীন, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। বলছে তুমি বসে বসে জমিদার বাড়িতে এখন হাসতেছো না, রাক্ষসী বকা দিছে, তুমি রাক্ষসী হয়ে গেছো, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি বড় লোকের কাছে গিয়ে বড় লোকের বউ হয়ে এখন আমাকে আর চিনতেছো না, রাক্ষসীর মতো ডাইনির মতো হয়ে গেছো তুমি, হাসতেছো আমাকে দেখে, ভুলে গেছো আমাকে। তার মানে সে তার ওই মাটিটার উপরে খুব রাগ করছে, মার সাথে তুলনা করে বকাবকি করতেছে। ধনির আদরে গরব না ধরে, বলছে আরে ধনির আদর পেয়ে তোমার এত গর্ব হয়েছে, গর্ব জাগাই হচ্ছে না, এতই হয়েছো ভিন্ন, তুমি এত চেঞ্জ হয়ে গেলা মা, আমার মাটি, কোনোখানে লেশ নাহি অবশেষ বলবো সেদিনের কোনো চিহ্ন, জিজ্ঞেস করে নেব। কোনোখানে লেশ নাহি অবশেষ। স্যার, এখানে হ্যাঁ, জমি এই অত্যাচারী জমিদার যখন কৃষকের ভূমি দখল করলো, সে তো জোর করে দখল করেছে, এখানে তো ভূমির কোনো দোষ নেই। ভূমির তো দোষ নাই, কিন্তু ও তো আসলে মার উপরে, মাটির উপরে রাগ করতে, তার ক্ষোভটা সে প্রকাশ করতেছে, ও তো জানে জমির তো কোনো দোষ থাকে না, ও জানে। এই জন্য সে কি করছে, আসলে সে মাটিকেই দোষ দিচ্ছে, অর্থাৎ তার কপালকে দোষ দিচ্ছে, তার ভাগ্যকে দোষ দিচ্ছে। এবং এইগুলা দেখে তার খারাপ লাগতেছে যে আমার মাটিটা এখন চেঞ্জ হয়ে গেল, ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন। বলছে জমিদারে টাকা পয়সা আদর পেয়ে তুমি এরকম চেঞ্জ হয়ে গেলাম। আগে কিরকম প্রথম ছবিটা তোমার মনে আছে, একটা ধান ক্ষেত ছিল, আর এখন কিরকম হয়ে গেল না? কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন, আমার যে জমি ছিল তার কোনো চিহ্নই নাই। কোথায় ছিল একটা কুড়ে ঘর, 2টা গরু, আমার বউ ছিল, সুন্দর একটা ধান ক্ষেত, আর এখন তুমি কি এরকম প্রাসাদ টাসাদে চেঞ্জ হয়ে গেলো, আমাকে চিনতেই পারতেছো না, আমিও তোমাকে চিনতে পারতেছি না। হ্যাঁ, তারপরে বলছে কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি। তুমি ছিলে আমার কল্যাণময়ী মা, আমার উপকার করতে, আমার সুধা মানে আমার আনন্দ ছিল তুমি, তাই না? আমার আনন্দ ছিলা তুমি, ক্ষুধাহারা ক্ষুধাহারা সুধারাশি, আমার আনন্দের উপকরণ ছিলে তুমি। যত হাসো আজ, যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। এই কবিতার লাইনটা খুব কঠিন একটা লাইন। বলতেছে তুমি আজকে যতই সুন্দর হও, যতই হাসো না কেন, যতই সাজো না কেন, যতই তোমার টাকা পয়সা হোক না কেন, আমার কাছে তুমি ছিলা মা, দেবী, আর এখন তুমি জমিদারের দাস দাসী, চাকর বাদিতে পরিণত হয়েছে। মনে করো আমরা একটা মেয়েকে বিয়ে দিলাম খুব গরিবের একটা ঘরে, তার কিছুই নাই, খুব গরিব, কিন্তু মেয়েটাকে সে খুব আদর করে ভালোবাসে, সবসময় খোঁজ খবর রাখে। এটা ভালো না একটা কোটিপতির ঘরে বিয়ে দিলাম, ওখানে নিয়ে এসে দাসী বাদীর মতো খাটায়, মারে, অত্যাচার করে, সেটা ভালো? কোনটা ভালো?
গরিবের ঘর। ম্যাম স্যার গরিবের ঘর। গরিবের ঘর। আসলে মানুষের ভালোবাসা চায়, আদর চায়, সোহাগ চায়। আমি যদি এমন একটা বাসায় একটা মেয়েকে বা একটা ছেলেকে বিয়ে দিই যারা ওকে আদর করে, ভালোবাসে, সম্মান করে, সেটা ভালো। এখন বলছে তুমি তো আমার কাছে মা ছিলে, আমি তোমাকে কত সম্মান করতাম, দেবীর মতো, দেবতার মতো। এখন তোমাকে তো ওরা দাসীবাদীর মতো করতেছে, এদিকে ঘুরতেছে, ওইদিকে ঘুরতেছে, এখানে বাগান করতেছে, তুমি তো আর আদর পাচ্ছ না। আমি যে জমি তোমাকে আদর করতাম সেই আদর তুমি পাচ্ছ না, জমিদারের দাস দাসী হয়ে আছো। মানে রাগ করতেছে, সোজা বাংলা ওই লোকটার মনের ক্ষোভ প্রকাশ করতেছে সে। আচ্ছা, এখন দেখো উনি কি বলতেছে। এবার এই লোক এখন খুব ভালো করে শুনবে। এতক্ষণ সে কি করলো, তার মনের যে কষ্ট, রাগ, এটা মার উপরে ঝাড়লো। তোমার মা যদি তোমাকে ছেড়ে চলে যায়, একটা কোটিপতির ঘরে বিয়ে হয়ে যায়, বা অনেক মা আছে না বাচ্চা কাচ্চাকে রেখে আরেকটা বিয়ে করে চলে যায়, সেই বাচ্চা মার উপরে যে রাগটা ঝাড়ে, যে কষ্টটা পায়, ঠিক এই লোকটা এরকম কষ্ট পাচ্ছে। তোমরা সবাই চিন্তা করো, তোমার মা যদি আরেক বাসায় চলে যায়, আরেকটা বিয়ে করে তোমাদেরকে ভুলে যায়, তোমাদের কেমন লাগবে? এত আদরের মা যদি চলে যায়। অনেক মা সিনেমায় দেখো না, অনেক চরিত্রহীন মা আছে যারা এরকম বাচ্চা কাচ্চা ফেলে আরেকজনের হাত ধরে চলে যায়, ছেলে পেলেকে ভুলে যায়। এটা খুব খারাপ। ওই মা যে কাজটা করছে ওর কাছে এরকম রাগ লাগতেছে আর কি। এই লোকের মনের ভিতরে যে কষ্টটা তুমি দেখতে পাচ্ছ, এই লোকের মনের ভিতরে যে কষ্টটা আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, এই যে রাগ করে কথাগুলো এখান থেকে বললো না, হ্যাঁ, এই যে এখান থেকে সে শুরু করলো, ধিক ধিক করে শত দিক ধরে নীলাজ কুলোটা ভূমি, হ্যাঁ, যখনই যাহা তখনই তাহার, এই কি জননী তুমি। তারপরে কি বলছে, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছো বিলাস বেশ, পাঁচরাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই হেতা বসি ওরে রাক্ষসী হাটিয়া কাজার দিন। এখন দেখো সবই তো জমিদার চেঞ্জ করে ফেলছে, বাড়ি টাড়ি তৈরি করে ফেলছে, কিন্তু একটা আম গাছ ওইটা রয়ে গেছে। আম গাছটা শুধু রয়ে গেছে, সব কেটে কুটে ওখানে বাগান বাড়ি তৈরি করছে সে, বাগান টাগান তৈরি করে নষ্ট করে ফেলছে বা সুন্দর করে ফেলছে। বিদীর্ণ হিয়া, বিদীর্ণ মানে হিয়া মানে মন, হ্যাঁ, বিদীর্ণ হিয়া মানে একটা কষ্ট বলতে পারো, মনে কষ্ট নিয়ে বা অনেক চাপা কষ্ট নিয়ে ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, এসে তো দেখে কোনো কিছুই ঠিক নাই, চতুর্দিকে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে প্রাচীরের কাছে, অর্থাৎ দেয়ালের কাছে, ওয়ালের কাছে এখনো যে আছে সেই আম গাছ। কি বলছে, আরে ওই আম গাছটা এখনো আছে, অনেক বড় হয়ে গেছে। আরে আল্লাহ, কত ছোট ছিল আম গাছটা, বিশাল হয়ে গেছে। ওই আম গাছটাকে জড়ায় ধরে সে কান্নাকাটি শুরু করছে। তুমি যখন কখনো এরকম যাও, তোমার কিন্তু এরকম কান্নাকাটি করবা, কারণ সে তো সবকিছু দেখে কিছুই নাই, শুধু আম গাছটা আছে, ওটাকে তার খুব আপন মনে হইলো, তাই না? আম গাছটা তো আছে, ওইটাই তো আমার আপন। কেন আপন মনে হচ্ছে দেখো, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা। এতক্ষণ তার খারাপ লাগতেছিল, কিন্তু আম গাছের তলে বসার পরে তার ভালো লাগতেছে, কারণ একটা জিনিস পাওয়া গেছে যেটা তাকে চিনতে পারছে বা তার চিহ্ন আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। তুমি যদি তোমার বাড়িতে গিয়ে দেখো বাড়ি বিল্ডিং ফিল্ডিং 50, তুমি মনে করো কানাডা চলে গেছে, 100 বছর পরে এসে দেখো তোমার বাড়ি তুমি চিনোই না, কিছুই নাই। তুমি যে গাছের দোলনা দিয়ে খেলতে সেটা নাই, রাস্তাটা নাই, বিল্ডিংটা নাই, আম গাছ কেটে ফেলছে, নারিকেল গাছটা কেটে ফেলছে, তোমার খারাপ লাগবে। বসি তার তলে নয়নের জলে শান্ত হলো ব্যথা, এখন তার কষ্টটা একটু কমছে। একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। এই গাছের তলে মনে বসার পরই তার মনে হইলো, আরে ছোটবেলা তো আমরা এই আম গাছের তলে অনেক খেলতাম, দোলনা চড়াইতাম, এই গাছে উঠতাম, এই গাছে ছায়া খেতাম, আম পাড়তাম। এখন তার মনের ব্যথাটা সে বলতেছে। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন তোমরা বারবার পড়বা, এই কবিতাটা বুঝতে 2 বছর সময় লাগবে। এরকম কবিতা যদি বুঝো তাহলে বড় মাপের মানুষ হতে পারবা, মন ভালো হবে, ভালো কাজ করতে ইচ্ছা করবে পৃথিবীতে, সাহিত্যের রস পাইতে হবে। তোমার কবিতা পড়াইলাম, পরীক্ষা মুখস্থ করলা, গাইড বই দেখলা, কবিতা কিছুই বুঝলা না, এই পড়াশোনা পৃথিবীতে কোনো কাজে লাগে না। আমি যেটা বলতেছি বুঝাচ্ছি সেটা বুঝার চেষ্টা করো, ভিতরে ঢোকার চেষ্টা করো, ফিলোসফিক্যাল থটস গুলা নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, কি মনে পড়ছে তার, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়ানোর ঘুম। বৈশাখ মাসে কি হয়, সব গাছে আম ধরে, টিনের চাল থাকে মানুষের গ্রামে, রাত্রে 3টার সময় তুফান হয়েছে, সব আম পড়ে গেছে, অন্তত তোমার তো মন ছটফট করতেছে সকালবেলা ওইটা কে আগে যাবো, ভাইয়া যাবে না আমি যাব, না লিনা যাবে, না তাপসী যাবে, না তাহিয়া যাবে, না মমো যাবে, এরকম মনে করো ভাই বোনের ভিতরে একটা কম্পিটিশন থাকে। তারপরে আবার পাশের বাড়ির ওই মেয়েটা এসে নিয়ে যাবে না তো,
এই পাশের বাড়ির চাচাতো ভাই নিয়ে যাবেন, আর ঘুম হচ্ছে না সারা রাত, এরকম একটা সিচুয়েশন। রাত্রে ঘুম আসতেছে না বাচ্চাদের টেনশনে, কি হবে কি হবে। ভোরবেলা উঠছে, উঠে সবগুলা দৌড়ে গেছে, অতি ভোর, মানে একেবারেই ফজরের নামাজের সময় উঠছে, তাড়াতাড়ি ছুটছে, ছুটে 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 এই আম কুড়াইতে গেছে। তাইলে অতি ভোরে উঠি, তাড়াতাড়ি ছুটি, আম কুড়া পারতুম। তার মনে পড়ে গেল ছোটবেলায় এরকম ভাই বোন মিলে কম্পিটিশন করতো না, কে কত আম কুড়াইতে পারে, দেখছো? হ্যাঁ, সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন। তারপরে তার আরো মনে পড়ছে কি, বাচ্চারা, গ্রামের বাচ্চারা কি করে, তোমরা যারা স্কুলে পড়ো, স্কুল থেকে যদি পালানো যায় সেটা খুব মজার। 5-10টা ছেলে পেলে স্কুল থেকে ভাগতো, পালাতো, পালাই গিয়ে দেখবা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, সার্ফ টের পায়নি। ওটা খুব মজার একটা স্মৃতি বাচ্চাদের। এই জন্য বলছে সেই সুমধুর স্তব্ধ দুপুর, দুপুরবেলা ফাঁকি দিয়ে স্কুল থেকে পালাইতো। ভাবিলাম হায়, আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। এখন ভাবতেছে আরে সেই ছোটবেলার দিনগুলা যদি আবার পেতাম, সেই গাছ, সেই দিন, কতই না ভালো হতো বাচ্চাদের দিনগুলা, তাই না? এটা সে মনে মনে ভাবতেছে। সহসা বাতাস, সহসা মানে হঠাৎ, সহসা বাতাস ফেলি গেল শ্বাস। হঠাৎ করে বাতাস আসলো, মনে হলো যে তার শ্বাস নিচ্ছে। একটা গাছ যদি জোরে বাতাসে নড়ে, তার কাছে মনে হচ্ছে তো গাছ মনে হয় শ্বাস নিচ্ছে। আমরা যখন শ্বাস নিই বুকটা নড়ে, তাই না? এরকম করলে বুকটা নড়ে, মনে করতেছে গাছ মনে হয় শ্বাস নিচ্ছে। শাখা দুলাইয়া গাছে, মানুষ শ্বাস নিলে যেরকম বুক নড়াচড়া করে, গাছটা যখন নড়তেছে ও মনে হলো যে গাছটাও শ্বাস নিচ্ছে, শাখা ডালপালা নড়তেছে। দুটি পাকা ফল লোভিল ভূতল। গাছ নড়লে কি হয়েছে, দুটি পাকা আম ঠাস করে লোভিল ভূতল, ভূতল মানে তল, পৃথিবী, পৃথিবীতে এসে পড়লো আমার কোলের কাছে। তার ঠিক কাছে এসে দুইটা আম পড়ছে। গাছটা কে লাগিয়েছিল? তারাই লাগিয়েছিল, তাই না? এই গাছটা তারা লাগিয়েছে, এই লোকের গাছ, তার হাতে দুটো আম এসে পড়ছে, খেয়াল করো। তাহলে গাছটা যেহেতু তার, সে লাগিয়েছিল, তার আম খাওয়ার অধিকার আছে। সে দুইটা আম পেয়ে খুব খুশি হয়েছে যে এই আম গাছ মনে হয় আমাকে চিনছে, আমাকে মনে হয় দুইটা আম গিফট করলো। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে, এতক্ষণে আমারে চিনিল মাতা। বলছে এইবার মনে হয় মা আমাকে চিনতে পারছে, আমার গাছ, আমার মাটি আমাকে চিনছে। না চিনলে আমাকে আম দিল কেন? আমরা যখন গেস্ট আসে তখন কি করি, খেতে দেই, নাস্তা দিই। তার কাছে মনে হচ্ছে আমি যে এতদিন পরে আসছি, আমার গাছ মনে হয় আমাকে চিনছে, এই জন্যই সে আমাকে দুইটা আম খেতে দিয়েছে। স্নেহের সে দান, দানে বহু সম্মানে পারেক ঠেকানো মাথা। স্নেহের সে দানে, অর্থাৎ সে মনে করতেছে যে গাছটা তাকে আদর করে সেটা দান করছে এবং তাকে সম্মান দিছে, বহু সম্মান দিছে, এবং সে মাথা ঠেকাচ্ছে, অর্থাৎ শ্রদ্ধা জানাচ্ছে গাছকে, যে আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে চিনতে পারলে, আমাকে দুইটা আম দিলে। হ্যাঁ, এইবার কি হলো, হেন কালে হায়, হঠাৎ যমদূতের মতো, আজরাইলের মতো কোথা হতে এলো মালিক। এই বাগান যে দেখছে, পাহারা দিচ্ছে, সেই মালিক লাঠি নিয়ে দৌড়ে আসছে। ঝুটি বাঁধা উড়ে, ঝুটি চুল সপ্তম সুরে। সপ্তম সুর মানে হচ্ছে, তোমরা সারে গামা পাদা নিচা শুনছো না? সারে গামা পাদা নিচা, উপরের সাটা যখন উপরের সাটা যখন আমরা করি তখন চিৎকার করতে হয়, সা করে চিৎকার করতে হয়, সারে গামা পাদা নিচা, সপ্তম সুরের মতো, তার চিৎকার করে করে এই লোক আসছে আর কি। বাড়িতে লাগিল গালি, হারামজাদা, চোর, বাটপার, আমার আম চুরি করতে আসছিস। চিৎকার করতে করতে সে আসছে, খুব রেগে আসছে যে তুই আমার আম চুরি করছিস, এত বড় সাহস বাগানের আম। কহিলাম তবে, তাকে বলতেছে, আমি তো নীরবে দিয়েছি আমার সব, তা আমার জায়গা জমি সব তো তোমরা নিয়ে গেছো, আমি চুপচাপ চলে গেলাম, আমারটা জোর দখল করে তোমরা নিয়ে গেলা কোর্টের মাধ্যমে, মস্তানি করে। দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। মাত্র দুইটা ফল আমার অধিকারের মধ্যে আছে, এটা তো আমার গাছ, তোমরা জায়গা নিছো, তাহলে কি হয়েছে, এই গাছে আমার অধিকার আছে। মনে করো আমি একটা পুরান বাড়ি কিনলাম, সে বাড়িতে অনেকগুলা গাছ, তোমাদের কারো বাড়ি আমি কিনলাম, সেই বাড়িতে অনেক আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ আছে, তোমরা আমার কাছে বিক্রি করে দিলা। 5 বছর পরে যদি তোমরা আসো, আমি যদি তোমার ওই গাছ থেকে আম খাওয়াই, জাম দেই বা দুইটা কাঁঠাল পেরে দিই, এটা তোমার অধিকার না? এটা তো তোমারই গাছ। এটা তো ভদ্রতা যে এই গাছ তোমার ছিল, এই বাড়িটা তোমার কাছ থেকে কিনছি। মনে করো তোমার একটা গাড়ি আছে, আমি কিনে নিলাম, 2 বছর পরে যদি তুমি আসো, ওই গাড়িটাতে চড় থেকে আমি না করবো? না স্যার।
বা আমরা যখন আগের উত্তরাধিকারী তো আমি ছিলাম। হ্যাঁ, আমরা যখন কুরবানি গরু কিনি দেখবো অনেক সময় গরুর মালিক গরুটা আমাদের বাসায় দিয়ে যায়, তারপর যাওয়ার সময় বারবার সে গরুটাতে হাত দেয়, না করে যেতে চায় না, কেমন কেমন জানি করে। কারণ ঈদের দিন স্যার সকালবেলা ওরে মায়ার লালন পালনের গরুর জন্য করে। হ্যাঁ, একবার আমরা এরকম একটা গরু কিনলাম 2 দিন আগে। তো কৃষকের ছেলে করলো কি, রাত্রে বাড়িতে গেল, আবার ফিরে চলে আসলো, ও গরু দিবে না। সকালবেলা উঠে বসে আছে যে গরু বিক্রি করবে না, গরু নিয়ে যাবে। আমরা তো বললাম মহা বিপদে। তারপর ওর বাবা ওরে বুঝাইলো যে আমরা গরিব কৃষক, না বেচে খাবো কেমনে, চলবো কেমনে। ও 2 দিন আমাদের বাসায় ছিল, এবং কুরবানির দিন সকালবেলা যখন কুরবানি করবে তার আগে সে চলে গেছে, কান্নাকাটি করতে করতে এমন অবস্থা। পরে আমরা যখন দেখলাম ছেলেটা এত মায়াবী, তখন তাকে আমরা দূরে সরিয়ে দিলাম যাতে ও কষ্ট না পায়। কারণ ও যদি এসে আমার গরুটা ধরে, আমি যদি বলি ওই বেটা আমার গরু ধরছিস কেন, আরামদাদা বেরো এখান থেকে, এটা হইলো? হইলো না। তাহলে ও বলতেছে দুটি ফল তার পরি অধিকার, আমার তো অধিকার আছে 2টা আমের মধ্যে, তুমি এত চিৎকার করতেছো কেন? এটা কেমন কথা? চিনিল না মোড়ে, আমার তো চিনলই না। নিয়ে গেল ধরে কাঁধে তুলি, লাঠি গাছ, লাঠি যেতে ভাবে কাঁধে তুলে এরকম করে নিয়ে গেছে। চোর হারামজাদা। কার কাছে নিয়ে গেল? বাবু ছিপ হাতে পরিষদ পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। ওই যে বেটা বদমাইশ, যে মস্তানি করে তার জমি দখল করছে, বসে বসে এখন খুব আরামে বসে দিয়ে মাছ ধরতেছে ঘাটে বসে, বুঝছো না? ওই হারামজাদার কাছে নিয়ে গেছে, মস্তানের কাছে নিয়ে গেছে, ও খুব আরামসে মাছ ধরতেছে না। হ্যাঁ, তারপরে কি হচ্ছে বলছে, আমি কহিলাম, আমি বললাম, শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়, বাবু আমাকে আম ভিক্ষা দেন, আমি চুরি করি, আমি ভিক্ষা চাই। বাবু কহে হেসে 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 বলতে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, সাধুর বেশ ধরছিস, তুই একটা চোর বদমাইশ, আমার বাগানের আম চুরি করেছিস, হারামজাদা, বোকা দিচ্ছে। কেমন কষ্ট লাগতেছে চিন্তা করো, তার নিজের আম, নিজের গাছ, বলছে সাধু সাজছিস না, ভণ্ড কোথাকার, হুজুরের বেশ ধরছিস, মৌলবীর মতো বেশ ধরছিস, সাধু, আসলে তুই একটা চোর, পাকা চোর, চুরি করছিস। আমি কহিলাম, শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। আচ্ছা, পরপরে বলছে, আমি শুনে হাসি। এখন সে বলতেছে, আমি মনে মনে সে হাসতেছে, আখি জলে ভাসি, তার চোখে কান্না আসতেছে। এই ছিল মোর ঘটে, আমার কপালে এটাই ছিল, আমার গাছ, আমি বড় হইলাম, আমি এই গাছে কত চললাম, আর আজকে 2টা আম পারলাম, আমাকে চোর বললো। আল্লাহ তালা আমার কপালে এই কষ্টটা রাখছিল, আমার জমিটা মস্তানি করে নিয়ে গেলো, আমার গাছ নিয়ে গেলো, সেই গাছে 2টা আমের জন্য আমাকে আজকে চোর বলতেছে। তখন সে উল্টা বলতেছে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বলে। তো তুমি আজকে সাধু আর আমি চোর, আসলে সাধু কে বললো? এ সাধু না ওই জমিদার বাবু সাধু? কে চোর আর কে সাধু? স্যার উপেন। উপেন সাধু, এটা তো তার জমি, আর চোর তো হইলো ওই হারামজাদা বদমাইশ। বলছে, আজকে তুমি মস্তানি করে পৃথিবীতে সাধু হয়ে গেলে আর আমাকে চোর বানায় না, আসলে তুমি তো চোর। তুমি মহারাজ সাধু হলে আজ, আজকে তুমি সাধু সাজতেছো না, এটা বাটপার চোর হারামজাদা, আর আমাকে বলতেছে চোর। লাস্টের লাইনটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সমাজে যারা অন্যায় করে, বাটপারি করে, বদমাইশি করে, সাধু বেশে ঘুরে বেড়ায়, আসলে সেই হলো চোর। আর যারা এরকম গরিব সত্যিকারের মানুষ, তারা হলো সাধু। উনি আসলে এই লাইনের মাধ্যমে সমাজে যারা সাধু বেশে আছে, বদমাইশ, লেবাসধারী, চোর বাটপার, আমাদেরকে ঠকায়, আমাদের ভাগ্য মেরে খায়, আমাদের টাকা লুটপাট করে, আমাদেরকে, আমাদের ভাগ্য নষ্ট করে, আমাদের সম্পদ নষ্ট করে, পাহাড় গড়ে কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করে, ওদের কথা উনি আসলে বলছে। ওই চোরগুলা সাধু দেশে ভদ্রের মতো থাকে, আর আমাদেরকে চোর বলে। রাষ্ট্রে এরকম প্রত্যেক দেশে এরকম লোক আছে যারা আসলে তারা চোর, ভদ্র বেশি চোর, ডাকায়। তোমরা পেপার খুললে, টিভি খুললে তুমি দেখছো অমুক লোক 400 কোটি টাকা চুরি করে ফেলছে, অমুক লোক 600 কোটি টাকা চুরি করে ফেলছে। হ্যাঁ, আর আমরা রাস্তাঘাটে দেখবো একটা লোক একটা পেয়ারা চুরি করছে, ওটা পিটাইতে পিটাইতে মেরেই ফেলে। আর ও যে কোটি কোটি টাকা লুটপাট করে ফেলছে, ওটার কোনো হিসাব নাই। তো লাস্টে বলতেছে, তোমরা হলে সাধু আর আমরা হলাম আজকে চোর। তাহলে এই কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সমাজকে একটা শিক্ষা দিতে চাচ্ছে। হয়তো লোকটা লাস্টে কষ্ট হয়তো মারাই গেছে, বা এরকম যাদের হয় তারা হয়তো হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেকে হয়তো আত্মহত্যা করে, তাই না? তুমি যদি কারো এরকম জমি দখল করে ফেলো, বাড়ি ঘর নিয়ে, তখন অনেকেই মারা যায়, অনেকেই বেঁচে থাকলেও পাগল হয়ে যায়, অনেকে আত্মহত্যা করে। ওরা ঠিকই হাসাহাসি করতেছে, মোর শালা,
আমি তো আমার যা পেয়ে গেলাম। তো মোটামুটি এই ছিল তোমার কবিতাটার সারমর্ম। সমাজে যারা লুটপাট করে, মানুষের সম্পদ দখল করে, চুরি করে, ঘুষ খায়, বাটপারি করে, বদমাইশি করে, লুটপাট করে, ব্যাংক লুট করে, জমি দখল করে, যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে আসলে উনি এই মেসেজটা দিতে চেয়েছে। আজকে তোমাদের জন্য দুইটা বই দিচ্ছি, একটা হচ্ছে পূর্ব পশ্চিম, সুনীল গঙ্গোপাধ্যায়ের, একটু বড়দের বই, পড়বা তোমরা। এটা ভারত যখন ভাগ হয়, পাকিস্তান হিন্দুস্তান বা ভারত পাকিস্তান, ঠিক ওই সময়কার ঘটনা নিয়ে লেখা, খুব সুন্দর বই। দুইটা পার্ট আছে, পূর্ব পশ্চিম 1-2, অথবা 1-2 হিসেবে পাওয়া যায়। স্বাধীনতার একটা বই পড়তে পারো, যেভাবে স্বাধীনতা পেলাম, অধ্যাপক আবু সাইদের। অধ্যাপক আবু সাইদ অত্যন্ত বিখ্যাত একজন রাইটার, উনি এই বইটা লিখছেন। এই দুইটা বই তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা খিয়াতে নক করতে পারো, যদি না পাও তোমরা এখানে যোগাযোগ করে দেখো, ওরা খুশি হবে। স্যার আমাদের শেষ করি, আমাদের 21 শতকের শিশুরা 200 মেম্বার হয়েছে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, শেষ করে নেই। অলরেডি 200 মেম্বার হয়েছে, খুব ভালো। তোমরা আরো মেম্বারকে এখানে নিয়ে আসো, তারা আসুক। স্যার আমরা যখন কনগ্রাচুলেশন। আমি যখন এখানে কোনো কিছু শেয়ার করব, তোমরা কমেন্টস করবা। বারবার বলতেছি, তোমরা কমেন্টস করো না, তোমরা একটা লাইক দিয়ে চলে যাও, আমি তো বুঝতে পাই না, দুইটা লাইন লিখবা, শেয়ার করবা, কমেন্টস করবা, তাই তো ফিডব্যাকটা আমি পাবো। যোগাযোগে ভালো ভালো জিনিসগুলো শেয়ার করবা, আদারওয়াইজ সময় নষ্ট করবা না। অনেকেই সারাক্ষণ বসে থাকো, আমি এগুলাকে ধরবো দাঁড়া। আমি এটা খুলছি তোমাদের ক্ষতি করার জন্য না, এখানে খুলছি নলেজ শেয়ার করার জন্য। হ্যাঁ, ডেলি 10-15 মিনিট থাকবা, এরপরে আর দরকার নাই। আমার লাইট অফ মাহবুবুর রহমান এই চ্যানেলে আমি আপলোড করে দিব। তুমি হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে, তোমরা যারা যারা এটা দেখো, শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে সদস্য সংখ্যা বাড়লে আমি বুঝতে পারবো যে কতজন ফলোয়ার আছে। বেল আইকনটা তোমরা যদি হিট করো, লাইক করো, তাইলে নতুন ভিডিও আসলে আপলোড পাবে। চ্যানেলটাকে লাইক করো যদি ভালো লাগে, কমেন্টস করবা, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্টস করবা, এটা ভালো খারাপ কেমন লাগলো, এবং চ্যানেলটাকে শেয়ার করবা। এই 5টা কাজ তোমরা করবা যাতে এই গ্রুপটা বড় হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমরা বেল আইকনটাকে অন করবা, লাইক করবা, কমেন্টস করবা এবং শেয়ার করবা। তাইলে হবে কি, আমাদের কমিউনিটিটা বড় হবে, আমরা আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবো। এইবার তোমাদের কথা শুনবো। এই কবিতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আগে বলো। আগে বিষয়টা নিয়ে কথা বলো। এই কবিতার কোথায় বুঝতে অসুবিধা হলো, কি জানতে ইচ্ছা করে, আর এগুলো আগে শেষ করো, তারপরে শূন্য করো। হ্যাঁ, সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। তোমাদের কি কবিতা ভালো লাগলো? আমরা আজকের কবিতা নিয়ে বা এই ধরনের জ্ঞানের প্রশ্ন করো, যেগুলো আমি আনসার দিব তোমাদের। ও লাস্ট ক্লাসে নিয়ে একটা আইডিয়া ছিল আমার, কোনটা? ইলেকট্রিসিটিতে। আমি তো বলো। জানি তাপ দিয়ে, তারপর বিভিন্ন মাধ্যমে আর পানি দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কিন্তু শব্দ দিয়ে কি কোনো সময় বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে স্যার? শব্দ এক প্রকার শক্তি, শব্দকে যদি আমরা আটকে রাখতে পারি, শক্তিটাকে ট্রান্সফার করা যায়, অবশ্যই করা যেতে পারে। হ্যাঁ। বিজ্ঞানীরা হয়তো একদিন দেখা যাবে যে আকাশে যে বজ্র হয় সেই শব্দটাকে ধরে ফেলছে, ওটা শক্তি উৎপন্ন। যে কোনো শক্তিকে ট্রান্সফার করা যায়, আলো থেকে তাপ, তাপ থেকে আলো, আলো থেকে শক্তি, শক্তি থেকে গতিশক্তি। শক্তি হচ্ছে ট্রান্সফারেবল, হ্যাঁ, ট্রান্সফার করা যায়। হয়তো বিজ্ঞানীরা আমার একটা idea সময় ছিল, শব্দ থেকেই করে ফেলবে। আচ্ছা, আমার তোমাকে আমি idea বলি শব্দ। হ্যাঁ, তোমার আইডিয়াটা খুব ভালো, তুমি চিন্তা করো। আমি তোমাকে বলি, কিছু কিছু খেলনার সামনে গিয়ে যদি এরকম তালি দাও, খেলনাটা চলে, খেয়াল করছো? হ্যাঁ জি স্যার। ওটা ওই তো শব্দ শক্তি ট্রান্সফার হয়ে গেল। জি স্যার। করা যেতে পারে, করা যেতে পারে। যেমন হ্যাঁ, একটা বলো। রুমের মধ্যে আপনি প্রচুর পরিমাণে শব্দ বানাবেন, যেমন ইঞ্জিনের শব্দ, বিভিন্ন ধরনের শব্দ, যে এমন একটা রুমে রাখলেন যেখানে আমাদের ক্ষতি হবে না, তবে রুমে প্রচুর শব্দ আসবে। তখন ওইখান থেকে যে শব্দটা উৎপন্ন হবে সেটা কোনো জেনারেটরের মধ্যে নিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে। একটা নির্দিষ্ট এলাকা অথবা একটা নির্দিষ্ট জায়গা যেখানে মানুষের বসতি তেমনটা নেই, যেখানে বেকার পড়ে রয়েছে জিনিসগুলো, সেখানে এটা করা যেতে পারে। ভেরি আর গুড, মানুষ ভেরি গুড। তুমি এটা নিয়ে গবেষণা করো, তুমি পিএইচডি করবে এটা নিয়ে। আর ধরো আমরা একটা ইঞ্জিনের পাশে যদি যন্ত্রটা লাগিয়ে দিই, ট্রেনের চাকার মধ্যে লাগিয়ে দিই, বা ঢাকা শহরে গাড়ি অনেক শব্দ করে ওখানে লাগিয়ে দিই,
ওই শব্দ হবে, এটা অসম্ভব কিছু না, তুমি চেষ্টা করো, নিশ্চয়ই পারবা। আমি দোয়া করি তোমার জন্য। খুব ভালো একটা আইডিয়া তোমার মাথায় আসছে, ভেরি গুড, ভেরি গুড, কনগ্রেচুলেশনস। হ্যাঁ বলো নেক্সট। তাহিয়ার মাথায় অনেক বুদ্ধি, ভেরি গুড, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। যে পড়াশোনা করবে তার মাথাতেই বুদ্ধি থাকবে, পড়াশোনা নাই বুদ্ধি নাই এটা মনে করার কারণ নাই যে আল্লাহ মাথা ভর্তি বুদ্ধি দিয়ে দিছে, আমাকে আল্লাহ দিল না। যে সাধনা করবে তার মাথাতেই বুদ্ধি আসবে, এটাই এটাই সত্যি। স্যার, আজকের এই কবিতায় আমরা দেখতে পেলাম যে সমাজের একদল শোষক শ্রেণী এই বঞ্চিতদের অধিকার হরণ করেছে। তো এই কবিতা শুধুমাত্র এটা কবিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বাস্তব সমাজেও এটা অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে এটা বাস্তব, এটা উচ্চবিত্তরা তো অনেক আসলে বাস্তব। হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশে এটা খুব অনেক বেশি। জায়গায়, এই বাংলাদেশে অনেক বাংলাদেশে এটা জায়গায় এটা খুব দেখা বেশি। যায়। হ্যাঁ, অনেকে জ্ঞানী গুণী মানুষ অনেকে আছেন যারা কথায় কথায় বলেন যে ধনী গরিবের সমান অধিকার নিশ্চিত করতে হবে, কিন্তু তারা নিজেরাই হয়তো গরিবদের অধিকার হরণ করছেন। কিন্তু রাইট। এই মন মানসিকতা বদলানোর ক্ষেত্রে মানে আমাদের করণীয় কি হতে পারে? এটা হচ্ছে যারা বঞ্চিত তারা ঐক্যবদ্ধ হবে। হ্যাঁ, মনে করো আমাদের তোমাকে অত্যাচার করতেছে, আমাকে করতেছে, মানে 1,00,000 লোক যদি আমি একসাথে হয়ে যাই তাহলে আর পারবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মানে আমার দেশে যদি তুমি এগিয়ে আসো, তোমার জমি একজন দখল করতেছে, এখন এলাকার সবাই যদি লাঠি নিয়ে এসে বলে আয় দেখি, আসবে? আসবে কোনো সময়? আসবে না। কিন্তু আমরা গরিব মানুষগুলা নেতৃত্ব নাই ভালো, এই জন্য আমরা একত্রিত পারি না। উপেনের জমিটা যখন নিয়ে গেল, এলাকার সব গ্রামের লোক যদি লাঠি নিয়ে দাঁড়াইতো, ওই জমিদারের সামর্থ্য ছিল এটা নিয়ে যায় পারতো না। বলো তারপরে। স্যার, ঐক্যবদ্ধ United we আন্দোলন stand, লাগবে, নেতৃত্ব divided we লাগবে। fall. United we stand, divided we fall. হ্যাঁ হ্যাঁ, কে তুমি? স্যার আমি তাহিয়া। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ কষ্ট করে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকো, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম যা- স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা, যাও সবাই ভালো থাকো। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচি বসে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল রাজা ক্ষণকাল, রইল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। হে জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালির ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিন ভুলিতে পারিনি সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে,
বড়ই বাসনা হলো। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে। রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করি পাছে, ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে যে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ। কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইলে ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেনকালে হায় জমল তো প্রায় কোথা হতে এলো মালি, ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে বাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে ফ্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।